বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু আন্দোলনের প্রথম পর্যায়ে তারা বারবার বলছিল যে এটা সরকার পতনের আন্দোলন না, কিন্তু কেউ কেউ এখানে সহিংস ঘটনার জন্ম দিচ্ছে, এর দায়ভার তারা নেবেন না। এই সরকার মনে হচ্ছে যে কোনোভাবেই বিএনপি যেরকম প্রত্যাশা করে তার বিপরীতে কাজ করাটা যেন সরকারের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। এই অস্থিতিশীল পরিবেশের কারণে বিএনপি দাবি করছে যে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। হাসনাত আব্দুল্লাহ একদিন বক্তব্যে হাসতে হাসতে তাচ্ছিল্য করে বলছিল যে আমরা এখন যা বলি তাই তারেক রহমান সাহেব বলে। তাদেরও কিন্তু সেই হাসিনার মতোই তাদের মনের ভিতরে যে ফেসিবাদী চেতনা, সেই চেতনার বীজ লুকায়িত আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। বিনিয়োগ সম্মেলনে আমাদের কাঙ্ক্ষিত সেই কমিটমেন্ট কিন্তু আমরা পাইনি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। রাজনীতি, নির্বাচন সহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আকরাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আকরাম ভাই, প্রথম যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাইব, জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মাঠে নামবে বলে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা এরই মধ্যে বলেছে, এবং প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচিও দেওয়া হতে পারে বলে বিভিন্ন আভাস পাওয়া যাচ্ছে। তাহলে কি সরকার এবং বিএনপি মুখোমুখি একটা অবস্থানে দাঁড়িয়ে যাচ্ছে? কোটার যে সংস্কার বা কোটা বাতিলের যে ইস্যুটা 2018 সালে সেটেল হয়ে গিয়েছিল, সেই সেটেলড ইস্যুটা আবার আদালতের একটি রায়ের কারণে কোটা বাতিলের সেই প্রজ্ঞাপনকে আদালত থেকে বাতিল করার কারণে আবার নতুন করে সেই ইস্যুটা জাগ্রত হয়েছিল, এবং সেটাকে কেন্দ্র করে যখন আন্দোলনের সূত্রপাত হয়েছিল তখন এটা সাধারণ একটা ইস্যুই ছিল। কিন্তু আমরা দেখেছি যে ফেসিবাদের প্রধান হাসিনা এই আন্দোলনকারীদেরকে রাজাকার সম্বোধন করে তার একটি মন্তব্য যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না রাজাকারের নাতিরা চাকরি পাবে। যদি আমরা মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে প্রশ্ন আছে, তারপরও 2.5-3 লক্ষ যেই মুক্তিযোদ্ধার তালিকা আছে, সেই মুক্তিযোদ্ধার বিপরীতে সমগ্র বাংলাদেশকে সে রাজাকার হিসেবে চিহ্নিত করেছিল। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা গর্জে উঠেছিল এবং বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এবং সেই কথাটি কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এমনিভাবে গর্জে উঠেছিল। সেই ধারাবাহিকতায় এই ফেসিবাদের চূড়ান্তভাবে 5ই আগস্ট পতন হয়। মানুষের মধ্যে চেতনাটা কী ছিল? বৈষম্য দূরীকরণ, চাকুরির কোটা আন্দোলনে। সেই চাকুরিতে বৈষম্য দূরীকরণের যে আন্দোলন, সেই আন্দোলনটা কিভাবে চূড়ান্তভাবে ফেসিবাদের পতনের আন্দোলন হিসেবে পর্যবসিত হলো বা পরিণত হলো, সেটা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে। কারণ আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু আন্দোলনের প্রথম পর্যায়ে তারা বারবার বলছিল যে আন্দোলনে যখন মানুষের অংশগ্রহণ বাড়ছিল, নানা জায়গায় বিভিন্নভাবে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের অংশ হিসাবে যখন প্রশাসনের সাথে মুখোমুখি লড়াই অবতীর্ণ হয়ে নানাভাবে দেখা গেছে যে কোনো জায়গায় অগ্নিসংযোগ, কোনো জায়গায় মুখোমুখি সংঘর্ষে ক্ষয়ক্ষতি হচ্ছিল, তখন কিন্তু আন্দোলনের নেতৃবৃন্দের মুখে আমরা বলতে শুনেছি যে এটা সরকার পতনের আন্দোলন না, কিন্তু কেউ কেউ এখানে এই আন্দোলনের মধ্যে প্রবেশ করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বা বিভিন্ন রকম সহিংস ঘটনার জন্ম দিচ্ছে, এর দায়ভার তারা নেবেন না। এরকম বক্তব্য কিন্তু আমরা আন্দোলনের প্রায় মধ্যবর্তী সময় পর্যন্ত আমরা শুনেছি। কিন্তু আমরা আন্দোলনের গতি প্রকৃতি যদি লক্ষ্য করি, যখন ফেসিবাদের প্রধান দূষর হাসিনা কর্তৃক 3 লক্ষ বা 3.5 লক্ষ মুক্তিযোদ্ধার বিপরীতে সমগ্র বাংলাদেশকে রাজাকার হিসেবে চিত্রিত করেছেন, তখন ছাত্রদের মধ্যে যে গর্জে ওঠা এবং পরবর্তীতে সেই গর্জে ওঠা ছাত্রদেরকে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে নৃশংসভাবে সেদিন আঘাত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সমগ্র ছাত্র সমাজ সেটা দেখে তারা পরবর্তী সময়ে সে আন্দোলনের সাথে যুক্ত হয়ে যায় এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে, সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে। তারই অংশ হিসাবে আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়ে পুলিশের সামনে তার প্রতিবাদ করতে আমরা দেখেছি, এবং সেই নিরস্ত্র আবু সাঈদের বুকে যখন পুলিশ গুলি চালালো, সেই আবু সাঈদ যখন ছাত্রদেরকে নির্যাতনের প্রতিবাদ এবং বৈষম্যহীন একটি
সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বুক পেতে দাঁড়িয়েছিল, সেই বুকে যখন গুলি করা হলো তখন সমগ্র দেশবাসী স্তম্ভিত হয়ে গেল। এবং সেই স্তম্ভিত দেশবাসী পরবর্তী সময়ে এই ফেসিবাদের পতনের জন্য আবাল বৃদ্ধ বনিতা রাজপথে নেমে আসলো। প্রতিটি মা মনে করলো তার সন্তানের বুকে গুলি করা হয়েছে, প্রতিটি পিতা মনে করলো তার সন্তানের বুকে গুলি করা হয়েছে, প্রতিটি ছাত্র মনে করলো যে তার ভাইয়ের বুকে গুলি করা হয়েছে। এরকমভাবে আবাল বৃদ্ধ বনিতা রাজপথে নেমে এসে চূড়ান্তভাবে ফেসিবাদের পতন নিশ্চিত করেছে। তো ফেসিবাদের বিপরীতে তাদের চেতনা কী ছিল? আবু সাঈদের বুকে গুলি সহ 2 সহস্রাধিক ছাত্র জনতাকে গুলি করে হত্যার মধ্য দিয়ে হাসিনার যেই ফেসিবাদী চেতনা, ফেসিবাদী দাম্ভিকতা, তার ক্ষমতার চেয়ার আঁকড়ে রাখার যে মানসিকতা, তার জন্য সমস্ত কিছু ধ্বংস করে হলো তার চেয়ার টিকিয়ে রাখতে হবে। এর বিপরীতে মানুষের আকাঙ্ক্ষা কী ছিল? যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। কারণ আমরা জানি যে ফেসিবাদের বিপরীত শাসন ব্যবস্থাই হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সেরকম একটি চেতনার থেকে কিন্তু মানুষ তার সবচেয়ে প্রিয় জীবনটা দিয়ে এই দেশের জন্য একটি নতুন দেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। তো এরকম একটি বাস্তবতায় আজকে দেখা গেছে যে রাজনৈতিক দল বা গোষ্ঠী নির্বাচনের কথা বলে, যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, তারা এই নির্বাচনী চাওয়াটাকে তারা ব্যঙ্গাত্মক অর্থে নানাভাবে তাদেরকে তিরস্কার করার চেষ্টা করা হয়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি তাদেরকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক কার্টুন, বিভিন্ন ব্যঙ্গাত্মক বক্তব্য নানাভাবে প্রচার করা হচ্ছে। কিন্তু যে ফেসিবাদের কারণে হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো, দেশ থেকে বিতাড়িত হতে হলো, তার বিপরীতে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা, অর্থাৎ জনগণের হাতে ক্ষমতা দেওয়ার জন্য যদি কেউ আবেদন করে, নিবেদন করে, দাবি জানায়, সেই দাবিকে যখন এরকমভাবে ব্যঙ্গ করা হয়, তাহলে যারা এই ব্যঙ্গ করছে তাদেরও কিন্তু সেই হাসিনার মতোই তাদের মনের ভিতরে যে ফেসিবাদী চেতনা, সেই চেতনার বীজ লুকায়িত আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। তো বিএনপি বারবার দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের লক্ষ্যই ছিল যে জনগণকে ক্ষমতায়িত করা। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একটি বক্তব্যে বলতে শুনেছি, আপনারা আমাকে ভোট দেন বা না দেন, আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা যে লড়াই সংগ্রাম করছি, সেই আন্দোলনে আপনারা সহযোগিতা করুন, আমাদের হাতকে শক্তিশালী করুন, আমরা জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেব। জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে। এই রাষ্ট্র ক্ষমতা মাফিয়াদের নেত্রী এবং মাফিয়া দল আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে, জনগণের কাছে সেদিন আহ্বান জানিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য, আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক অংশীদার বা অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, তাদের অনেককে আমরা সেদিন সেই প্রায় অধিকাংশকে আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হতে দেখিনি। কেউ কেউ তখনও আমাদের সাথে আন্দোলনে ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে, কিন্তু অধিকাংশই তখন শেখ হাসিনা বা ফেসিবাদের চাদরের আড়ালে তারা আরামায়েশে দিন যাপন করছিল। অনেকে সে ফেসিবাদের স্লোগানকে ধারণ করেছিল, অনেককে আমরা দেখতে পেয়েছি যে ফেসিবাদের বিভিন্ন নেত্রী বা নেতাদের তুষণে ব্যস্ত ছিল। এরকম একটি বাস্তবতায় বিএনপি জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য বারবার নির্বাচনের দাবি করে আসছে। নির্বাচনের দাবি মানে বিএনপিকে ক্ষমতায় বসানো নয়, নির্বাচনের দাবি মানে হচ্ছে এই ক্ষমতাটা জনগণের হাতে অর্পণ করা। জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে। সরকার তো স্পষ্টভাবে একটা ঘোষণা দিয়েছে এবং একটা তার বলা চলে যে সরকারের পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টা বারবার করে বলেছে যে আগামী বছর জুন মাসের মধ্যে নির্বাচন হবে, মানে এই বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুন মাসের মধ্যে। কিন্তু বিএনপি আস্থা রাখতে কেন পারছে না? সরকারের আস্থার ঘাটতিটা কোন জায়গায়? আস্থার ঘাটতিটা তৈরি হচ্ছে যে জুন মাসের কথা বলা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে একটি অস্বাভাবিক পরিস্থিতি বলবো বা একটি অনিবার্জিত পরিস্থিতিতে 1996 সালে জুন মাসে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জুন মাস বাংলাদেশের যেই প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক থেকে যদি বিবেচনা করি, ওই সময় বাংলাদেশে বর্ষাকাল বা বর্ষার পানিতে অধিকাংশ এলাকা তলিয়ে থাকে। এরকম একটি সময়ে নির্বাচন অনুষ্ঠানটা অনেকাংশেই মানে একটি অসম্ভব ব্যাপার বা
একটি কঠিন কষ্টসাধ্য ব্যাপার এবং সেই নির্বাচনে দেখা গেছে জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তৈরি হয়। আপনি যদি বিএনপি যে ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে, এটা প্রাসঙ্গিকভাবে বলছে যে নির্বাচনের সময়কাল বিবেচনা করলে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় যে সমাপনী পরীক্ষার পরবর্তী সময়টা, এরপরে আবার শিক্ষা কার্যক্রম জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু হয়। তো এই গ্যাপের মধ্যে বিএনপি নির্বাচন চাচ্ছে। এটা শীতকাল, বাংলাদেশের যেই পরিবেশগত বা সরকার তো ডিনাই করেনি যে ডিসেম্বরে নির্বাচন দেবে না। সরকার তো বলেছে জুনের মধ্যে নির্বাচন হবে, সেটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারবে। কিন্তু এই যে একটা মুখোমুখি অবস্থানে মানে এক ধরনের চলে যাওয়া, সেটি কি খুব বেশি মানে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিনা? না, তাড়াতাড়ি এখানে তাড়াতাড়ি বলবো না, এই কারণ আমরা এখন আমাদের মে মাস চলে যাচ্ছে। বিএনপি সেই জন্যই সুনির্দিষ্ট একটি রুটম্যাপ চাচ্ছে। সরকার যখন প্রথম দিকে বলেছে সেটা ঠিক ছিল, কিন্তু বিএনপি বারবার বলছে যে সুনির্দিষ্ট রুটম্যাপ হলে রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে মানুষের বহির্বিশ্বের যে আপনারা দেখেছেন যে বিনিয়োগ সম্মেলনে আমাদের কাঙ্ক্ষিত সেই কমিটমেন্ট কিন্তু আমরা পাইনি, প্রত্যাশা অনুযায়ী কিন্তু সেই মানে বিনিয়োগের সেই প্রতিশ্রুতি আমরা কিন্তু পাইনি। কারণ কি, বাংলাদেশের রাজনৈতিক একটি অস্থিতিশীলতা সবার মধ্যেই এটা একটা চিন্তার কারণ। কেউ কিন্তু স্থিতিশীল আগামী দিনে তার বিনিয়োগ পরিকল্পনা বা তার কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারছে না। যদি সরকারের পক্ষ থেকে এই রোডম্যাপ ঘোষণা করতো, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা সকলেই কিন্তু তাদের পরিকল্পনা সেভাবে সাজাতে পারতো যে আগামী ডিসেম্বরের পরে যে রাজনৈতিক দলই হোক জনগণের ম্যান্ডেট নিয়ে পরবর্তী 5 বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, একটি স্থিতিশীল সরকার আগামী 5 বছরের জন্য প্রতিষ্ঠিত হবে। এরকম চিন্তা নিয়ে সে কিন্তু দেশের অর্থনীতির ক্ষেত্রে সে মানে বিনিয়োগের ক্ষেত্রে তার সিদ্ধান্ত নিতে পারতো এবং সেটা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হতো। কিন্তু এই যে একটি অনিশ্চিত সময়, আজকে মে মাস চলে গিয়ে আর মাত্র ডিসেম্বর আসতে 6 মাস সময়, এর মধ্য দিয়ে যদি রোডম্যাপই আমি ঘোষণা না করি, তাহলে আমি কবে তফসিল ঘোষণা করব, কবে নির্বাচনের তারিখ ঘোষণা করব, এগুলি কিন্তু একটি অনিশ্চিত পরিবেশের কারণে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা থেকে দেশের বিনিয়োগ এবং অর্থনীতি স্থবির হয়ে পড়ছে এবং সর্বক্ষেত্রে আমরা দেখছি যে অর্থনৈতিক সূচক নিম্নগামী। যদিও সরকার বলবে যে রিজার্ভের পরিমাণ বেড়ে গেছে, এটা আমি বলবো যে বর্তমানে যে ক্যাপিটাল মেশিনারিজ বা ব্যবসায়িক শিল্প বাণিজ্যের নতুন করে আর সম্প্রসারণ না হওয়ার কারণে আমাদের আমদানি ব্যয় অনেকাংশে কমে গেছে। সেই কারণেই রিজার্ভের পরিমাণ বাড়ছে এবং প্রথম দিকে দেখা গেছে যে এই সরকারের প্রতি জনগণের একটি আস্থা ছিল রেমিটেন্সের পরিমাণ, যেটা রেমিটেন্স নিয়ে একটি ধর্মঘটের মতো ছিল। ফেসিবাদের শেষ আমলে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারাও সেই আন্দোলনে শরিক হয়ে তারা এই সরকারকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়ে তারা কিন্তু ব্যাপকভাবে তাদের রেমিটেন্স এই দেশে সরকারি মাধ্যমে পাঠিয়েছে। এই জন্য রিজার্ভের পরিমাণ হয়তো তাৎক্ষণিকভাবে কিন্তু বেড়ে গেছে, কিন্তু এটা কিন্তু প্রকৃত চিত্র না। আমরা যদি আমাদের ইনভেস্টমেন্ট বাড়তে থাকে, আমাদের ক্যাপিটাল মেশিনারি যখন আমরা ইম্পোর্ট করব, ধারাবাহিকভাবে অর্থনৈতিক যদি গতিশীল হয়, তখন কিন্তু এই পরিমাণটা খুব বেশি সন্তোষজনক না। তো এই জন্য বলবো যে এই রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই এই রোডম্যাপটা জরুরি। আপনি করেন না, পরে ডিসেম্বরে করেন, তারপরও বিএনপির দাবি হচ্ছে ডিসেম্বর, বিএনপি কার্যকরভাবে দাবি করছে, কিন্তু বিএনপিকে যদি আপনি আস্থায় এনে পরবর্তী ডিসেম্বর করতে পারেন সেটা করেন, কিন্তু আপনাকে সেটা একটা স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে করতে হবে। তো এই অস্থিতিশীল পরিবেশের কারণে বিএনপি দাবি করছে যে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনের তার নিয়োগ নিয়ে আমরা দেখছি যে গত 5-6 দিন ধরে আন্দোলন চলছে। দুই পক্ষই এই ইস্যুতে দুই পক্ষই একটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। আদালতে রায়ও দেওয়া হবে, এই বিষয়টি আদালতেও চলে গিয়েছে। সব মিলিয়ে এই ইস্যুটি নিয়ে কি একদম মুখোমুখি অবস্থানে আছে বিএনপি এবং সরকার? এই সরকার মনে হচ্ছে যে কোনোভাবেই মানে বিএনপির অগ্রযাত্রা বা বিএনপি যা চায় বা বিএনপি যেরকম প্রত্যাশা করে তার বিপরীতে কাজ করাটা যেন সরকারের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন বিএনপি বারবার বলে আসছিল যে জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক, কিন্তু অল্প কয়েকটি রাজনৈতিক দল বা কিছু ব্যক্তির
একটি অবস্থানকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হলো। বিএনপি এখনও বলছে চূড়ান্তভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হলে জনগণের মতামত নিয়েই করা হোক, তাহলে এটি গ্রহণযোগ্য হবে এবং এটা সাস্টেনেবল হবে। নিষিদ্ধের পরে তো বিএনপির সিনিয়র অনেক নেতা স্বাগতও জানিয়েছে। না, আমরা স্বাগত তো আমরা এখনও জানাচ্ছি। তাদের ফেসিবাদী এই যে শাসন ব্যবস্থা, তাদের যে দুর্নীতি, লুটপাট, মাফিয়াতন্ত্রের কারণে আমরা তো বলেছি, কিন্তু এরকম প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না। আমরা স্বাগত জানাবো চূড়ান্তভাবে, যদি জনগণের সমর্থন নিয়ে সেটা চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হোক, সেটাই আমাদের মূল বক্তব্য। আমরা তো এরকম একটি রাজনৈতিক দল টিকে থাকুক সেটাও চাবো না। আমরা বারবার বলেছি যে জনগণের মতামত নিয়ে সেটা করা হোক। তো আমি যে কথাটি বলছিলাম যে সেই আন্দোলনে সরাসরি বিএনপির লিখিত দাবি ছিল, বিএনপি যখন প্রধান উপদেষ্টাদের প্রথম দেখা করতে গিয়েছে তখনই এদের বিচার করতে হবে এবং সেই রাজনৈতিক দলের বিচার করতে হবে, সেটা লিখিত দাবি ছিল, কিন্তু মাঠে ওইখানে যায় নাই। তারপরেও কিন্তু তারা নিষিদ্ধ হয়ে গেছে। বাট বিএনপি যখনই কোনো দাবি নিয়ে আগাচ্ছে সেটা কিন্তু এই সরকার সেভাবে এন্টারটেন করছে না, বা সেটাকে সরকার গ্রহণ করতে কেমন জানি দ্বিধান্বিত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ভিতরে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল কিছু ব্যক্তি রয়ে গেছেন এবং তারা সরকারকে সেভাবে পরিচালিত করার জন্য চেষ্টা করছেন। এই যে আমাদের যে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের যে আদালত কর্তৃক বলি বা নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের মাধ্যমে যে গেজেট প্রকাশ করা হয়েছে যে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করানোর জন্য, সেটার টালবাহানার প্রশ্নেও আমরা দেখেছি যে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এটা নানাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। যে ব্যাখ্যাগুলি ইতিমধ্যে আমাদের গেজেটে প্রকাশিত মেয়র ইশরাক হোসেন সেই ব্যাখ্যাগুলির প্রতিটিরই খণ্ডন করেছেন। কি কারণে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না, যে 10টি কারণ দেখিয়েছেন, প্রত্যেকটি কারণ খণ্ডন করেছেন। আমি বলবো যে এই সিদ্ধান্তটাও সরকারের ভিতরে কিছু কিছু ব্যক্তির রাজনৈতিক অভিলাষ থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এখানে আমি বলবো যে এনসিপি রাজনৈতিক যে দলটি, আমরা দেখেছি যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিনিধিদেরকে নিয়ে তারা মিটিং করেছে। এর মধ্যে আওয়ামী লীগের বা ফেসিবাদের দোসর অনেক স্থানীয় সরকারের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিল। তারা চায় যে ঢাকা সিটির এরকম একটি গুরুত্বপূর্ণ যে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের এই প্রশাসনটাকে তারা নিয়ন্ত্রণ করতে, যে কারণে আদালতের নিষেধের পরও তারা এটা দিচ্ছে না। পাশাপাশি তাদের মধ্যে যে আমি যে কথা বলছিলাম, তাদের কারো কারো মধ্যে যে হাসিনার রেখে যাওয়া যে ফেসিবাদী চেতনা তারা এখন ধারণ করছে, এই জন্য তারা আদালতের নিষেধাজ্ঞা না মেনে তারা সেখানে আবার আপিল বা নানা প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি এই ক্ষেত্রে একটু উদাহরণ দিব। আমরা দেখেছি যে বিগত ফেসিবাদ সরকারের আমলে আমরা যখন আমাদের এক একজনের বিরুদ্ধে 100-200 করে মামলা ছিল, আমরা সবগুলি মামলার জামিন নিয়ে যখন জেল গেটে অপেক্ষমান আমরা বের হয়ে আসব আদালতের সিদ্ধান্ত মোতাবেক, তখন আমাদের নামে নতুন মামলা জেল গেটে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে সেই মামলায় গ্রেপ্তার করে আবার কারাগারে প্রেরণ করা হয়েছে। তো তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের মধ্যেও যে সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব করে আবার আপিল করে সেই সিদ্ধান্তকে দীর্ঘায়িত করার বা সেই বাধাগ্রস্ত করার একটা মানসিকতা, সেটা হাসিনার ফেসিবাদী চেতনা কারো কারো মধ্যে মনে হয় ভর করেছে। এটা খুবই দুঃখজনক। যারা এরকম চেতনা ধারণ করেন তাদের পরিণতিও হাসিনার মতোই হবে, এটাই আমি প্রত্যাশা করি। এবং জনগণ অত্যন্ত সচেতন। আপনাদের মাধ্যমে বলতে চাই যে শুধুমাত্র রাজনৈতিক কারণে এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের মেয়রও এরকমভাবে নির্বাচন কমিশনার ট্রাইব্যুনালের রায় নিয়ে চেয়ারে বসেছে, তখন কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি। এখন সরকার অনেকটা যে বিএনপি নির্বাচনের দাবি করে সেটাকে চ্যালেঞ্জ করার জন্যই কিনা এরকম একটি প্রক্রিয়া চালাচ্ছে, যে বিএনপিকে একটু মানে দেখিয়ে দেওয়া যে আমরা বিএনপির কথা মতো চলবো না, বা এটা তো বিএনপির কথা না, আদালতের নির্দেশ অমান্য করে যে বিএনপিকে আর কোনো স্পেস দেওয়া হবে না, এরকম একটি মানসিকতা তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে। বিএনপির বেশ কয়েকজন নেতা, সিনিয়র নেতাই এরই মধ্যে বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের যারা ফ্রেশ তারা বিএনপিতে যোগ দিতে পারবে। বেশ কয়েকজন নেতা এটি নিয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক সংক্ষুব্ধ, যেখানে বিএনপির হাজার হাজার নেতা কর্মী অনেকে একটি পরিচয় পাচ্ছে না। সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রতি এই যে আওয়ামী লীগকে স্পেস
দেয়া, আওয়ামী লীগের দলে নেয়া, এটি নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে। আচ্ছা, এই ব্যাপারটি নিয়ে যে বক্তব্যগুলি এসেছে আমরা দেখেছি যে তাদের বক্তব্যের খণ্ডিত অংশ তারা পরবর্তীতে এটা প্রতিবাদও করেছে। তারা বলতে চেয়েছে যে মানে এরকম আমরা দেখেছি যে একজন নেতা বলেছিলেন যে এই আওয়ামী লীগ ফেসিবাদী শাসন ব্যবস্থা শুরুর দিকেই যারা আওয়ামী লীগ থেকে চলে গিয়েছে, আওয়ামী লীগ ছেড়ে চলে গিয়েছে, তাদের এগুলি প্রতিবাদ জানিয়ে এরকম কেউ যদি থেকে থাকে, তবে আমি বলবো যে এরকম কোনো লোকেরও দরকার নেই। আমি বলবো যে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দ্বার প্রান্তে আমরা রয়েছি, তাদেরকে নিয়ে পথ চলাটাই আমাদের শ্রেয় হবে। পাশাপাশি আমাদেরকে মৌনভাবে, জনগণের একটি বিশাল অংশ আমাদেরকে মৌনভাবে বা পরোক্ষভাবে নানাভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, যারা কোনোভাবেই আওয়ামী লীগের সাথে সংযুক্ত নয়। এরকম শ্রেণীকেও আমরা রাজনীতিতে, যে তারা হয়তো বৈরী পরিবেশের কারণে, তাদের পারিবারিক বাস্তবতার কারণে সেই সময় ঝুঁকি নিতে পারে নাই, কিন্তু পিছন থেকে তারা আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদেরকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আমাদের সেই দুর্দিন যেই সময়গুলিতে আমাদের অতিক্রান্ত করতে হয়েছে, এরকম সাধারণ জনগণের অংশ কেউ যদি সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চায়, তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়, কিন্তু আওয়ামী লীগের কাউকে যুক্ত করার পক্ষে আমি না। কারণ তারা, আওয়ামী লীগ নতুনভাবে এই ফেসিবাদের চেতনা ধারণ করে না। আওয়ামী লীগের প্রথম থেকেই কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু একসময় বিলুপ্ত হয়ে গেছিল বাকশালের মধ্য দিয়ে। তখনও কিন্তু বাকশাল করার সময় খুব কম সংখ্যক লোকই সেদিন প্রতিবাদ করেছিল। অর্থাৎ তাদের চেতনাই স্বৈরাচারী বা ফেসিবাদী মানসিকতা বা কর্তৃত্ববাদী শাসনের, আধিপত্যবাদী শাসনের চেতনা তারা তাদের প্রত্যেকটি নেতাকর্মী ধারণ করে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদের পতনের পরও যে আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগ একটি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থেকে জনগণকে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, এই দেশটাকে লুটপাট করে দেশের অর্থনীতিকে ফুকলা বানিয়ে ফেলেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতা কর্মী বা সমর্থক পর্যায়ে কাউকেই কিন্তু এখন পর্যন্ত আমরা দুঃখ প্রকাশ করতে দেখিনি। তো এই জন্য বলবো যে তাদের একদম সমর্থকের সর্বশেষ ব্যক্তিটিও এই চেতনাই ধারণ করেন। তারা এরকমও বলতে শুনেছি যে তাদের মানে তারা কৌশল জানে, তাদের নেত্রী যেভাবেই হোক, ভারতের সমর্থন নিয়ে হোক, যেভাবে হোক, তারা ক্ষমতাকে মানে দীর্ঘায়িত করতে পারছে, এটাকে তারা স্বাগত জানিয়েছে। কেউ কিন্তু সেদিন প্রতিবাদ জানায় নাই। এখনও জনগণকে এভাবে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, এটার জন্য কেউ দুঃখ প্রকাশ করছে না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নিজেদের নেতাকর্মীরা, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, অনেকে নিহত হচ্ছে, অনেক মানুষ আহত হচ্ছে নিজেরা। তো এই যে বিএনপির যে চেইন অফ কমান্ড অথবা মাঠ পর্যায়ে যে নিয়ন্ত্রণ, সেটি মানে অনেক জায়গায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তারপরে পুরোপুরি করা কেন যাচ্ছে না, এবং নির্বাচনে কি এগুলো প্রভাব ফেলবে না? এরকম কোনো ঘটনা যে জায়গায় ঘটেছে এগুলি দুঃখজনক, এবং আমরা যেই কথাটি বলবো যে যদি দলের পক্ষ থেকে সেই ঘটনাগুলি যখনই অবহিত হয়েছে সে ব্যাপারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আরও একটি কথা বলবো যে দেখা গেছে যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, কিন্তু অনেক ক্ষেত্রে আমার জানা মতে বেশ কয়েকটি ঘটনা, ছোট ঘটনা কিন্তু বড় আকারে মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এরকম ঘটনা আমি উদাহরণস্বরূপ বলবো না, কিন্তু আমার এরকম অনেক ঘটনা আমরা জানি যে খুব ছোট আকারের ঘটনা, এটাকে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় আকারে উপস্থাপন করা হয়েছে। এরকম ঘটনাও আছে। তবে দলের পক্ষ থেকে যেই দ্রুত অ্যাকশন নেওয়া হচ্ছে, পাশাপাশি আপনাকে বলবো দলের পক্ষ থেকে সব ঘটনায় যদি অ্যাকশন নাও নেওয়া হয়, প্রতিটি ঘটনাই তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন আমি ব্যক্তিগতভাবে বিএনপি নির্বাহী কমিটির দায়িত্ব পালন করতে গিয়ে এরকম বিভিন্ন ঘটনার তদন্তের দায়িত্বভার আমার উপরও পড়েছে। তো এই জন্য বলবো যে বিএনপি কোনো ঘটনাকেই বিচ্ছিন্ন ঘটনা না দেখে প্রতি মুহূর্তে এগুলিকে সংশোধনের মধ্য দিয়ে দলকে সুশৃঙ্খলতার মধ্যে দিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, যাতে আগামী নির্বাচনে এর কোনো প্রভাব না পড়ে। কারণ বিএনপি দীর্ঘদিন জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছে, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে
উনি যে ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের নেতা জনাব তারেক রহমান এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেভাবে নির্যাতিত হয়েছেন, সব কিছু বিবেচনায় নিয়ে আগামী দিন যাতে জনগণ সেই বিএনপির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে সেরকম একটি পরিবেশ নিশ্চিত রাখার লক্ষ্যে বিএনপি উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সর্বদা পর্যবেক্ষণে রাখছে এবং তাৎক্ষণিক সব ব্যাপারেই ব্যবস্থা গ্রহণ করছে। তরুণদের রাজনীতি, আপনি যদি দেখেন আমাদের এখন কিন্তু রাজনীতির প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। 3.5 কোটি নতুন ভোটার এবং এদের বেশিরভাগই গত 16 বছরে ভোট দিতে পারেনি, তাই বলা যাচ্ছে না যে এই ভোটাররা আসলে কোন দিকের ভোটার। এখন মানুষ কিন্তু একটু তরুণ নেতৃত্ব চায়। তরুণ মানে আমাদের দেশের রাজনীতিতে যেটি বলা চলে যে 40-এর উপরে অথবা এর কম। তো বিএনপি কি এই তরুণদের নেতৃত্ব নিতে প্রস্তুত এবং বিএনপি কতটুকু আপনার হচ্ছে তরুণদের নার্সিং করছে যে সামনে এমপি অথবা আরও বড় পদে দেওয়ার জন্য মন্ত্রী? আমরা যদি বিএনপির রাজনীতিটা লক্ষ্য করি, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে এখন আরও নতুন অনেক দল হয়েছে, কিন্তু বিএনপি এমন একটি দল যে বাংলাদেশ প্রতিষ্ঠার পর, বাংলাদেশের জন্মের পরে এই দলটির জন্ম হয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো যে তুলনামূলক মধ্যবয়স্ক মধ্যম বয়সী একটি রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা দেখেছি যে এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণদেরকে রাজনীতিতে বিশেষভাবে উৎসাহিত করেছেন এবং এর পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তরুণদের সাথে থেকে তরুণদেরকে উৎসাহ দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়েছিলেন এবং সেই স্বৈরাচার এরশাদের পতনের পর আমরা দেখেছি জাতীয় রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্র তরুণদের মধ্য থেকে অনেককেই জাতীয় রাজনীতিতে সুযোগ করে দিয়েছেন এবং সেই ছাত্র তরুণদের যে প্রতিনিধিত্ব বিএনপিতে রাজনীতি করার সুযোগ পেয়েছে, তারা তাদের কর্মদক্ষতা, তাদের দেশপ্রেম এবং সততার মাধ্যমে এবং জনগণের ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে তারা আজকে রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত। তো বর্তমান যে বাস্তবতা, আমরা আমাদের নেতাকে বলে থাকি তারুণ্যের প্রতীক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই জুলাই আগস্ট অভ্যুত্থান 24-এর এই অভ্যুত্থানের পরে যে তারুণ্যের যেই জয় জয়কার, এই জয় জয়কারে অবশ্যই বর্তমান বাস্তবতার সাথে মিলিয়ে উনি আগামী দিনে তারুণ্যকে প্রাধান্য দিবেন। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন এই আন্দোলনের পূর্বেই 2023 সালের 13ই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা রাষ্ট্র মেরামতের ঘোষণা দিয়েছিলেন, সেখানে তরুণদেরকে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তাদেরকে বেকারত্ব কিভাবে দূর করা যায়, এই সমস্ত চিন্তাভাবনা ওনার সেই 31 দফার প্রতিফলন ঘটেছে। আমরা দেখেছি যে আমাদের বেকার জনগোষ্ঠী তারা হতাশায় নিমজ্জিত হয়, তাদের পরবর্তী জীবন তাদের কর্মসংস্থানের যে হতাশা নিয়ে, তারা কর্মসংস্থানের হতাশা নিয়ে যে নানাভাবে তাদের জীবন বিধ্বস্ত হয়। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন যে একটি ছাত্র তার শিক্ষা জীবন শেষ করার পরে তাকে বেকার ভাতা প্রদান করা হবে, চাকরি না পাওয়া পর্যন্ত, এবং সেই মধ্যবর্তী সময় যদি 1 বছর পর্যন্ত তাকে বেকার ভাতা প্রদান করা হবে। পাশাপাশি আমরা দেখেছি তাদেরকে শুধুমাত্র যে প্রচলিত চাকুরি, সরকারি বা বেসরকারি চাকুরির উপরে নির্ভরশীল যাতে না হতে হয়, এই জন্য তাদেরকে কর্মমুখী শিক্ষার যেই প্রসার, সেইটা কারিগরি এবং তথ্য প্রযুক্তির শিক্ষার মাধ্যমে তাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ যাতে তারা তৈরি করতে পারে, সেই ধারণার কথাই 31 দফায় বলা হয়েছে। আমরা দেখেছি আমাদের তরুণ জনগোষ্ঠীর একটা বিশাল অংশ আউটসোর্সিংয়ের মাধ্যমে বর্তমানে তাদের আত্মকর্মসংস্থান এবং দেশে বিদেশি রেমিটেন্স আয় করছে। সেই শিক্ষিত এবং তথ্য প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ তরুণদেরকে উৎসাহিত করার জন্য যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, যে পেপল ইন্ট্রোডিউস করার কথা বলা হয়েছে সেই 31 দফায়। তো নানাভাবে কিভাবে তরুণদেরকে আগামী দিনে এদেশের রাষ্ট্রের উন্নয়ন অগ্রগতির সাথে অংশীদার করা যায়, সেই লক্ষ্যে এই 31 দফায় ওনার প্রস্তাবনা রয়েছে। তো সেই লক্ষ্যে বলবো যে আগামী দিনে সেই তরুণদের এই কর্মকাণ্ডগুলি বাস্তবায়ন করার জন্য তরুণদের প্রতিনিধিত্বশীল অংশ অবশ্যই বিএনপি জাতীয় রাজনীতির সুযোগ করে দেবে
সেই পরিকল্পনা নিয়ে বিএনপি এগুচ্ছে। আমি যতদূর জানি ইনশাল্লাহ আগামী দিনে তরুণরা বিএনপির রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ আরও উন্মুক্ত হবে। জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে গণঅভ্যুত্থান হয়েছে তাতে যারা নেতৃত্ব দিয়েছে তাদের দল, তারা দল গঠন করেছে, তাও 4-5 মাস হয়ে গিয়েছে। আমরা দেখছি যে বিএনপির সাথে তাদের মানে এখন বলা চলে যে খুব বৈরী সম্পর্ক চলছে। এখন তো তাদের এন্ড থেকেও যেমন দায় আছে, বিএনপিও সেই দায় এড়াতে পারে না। বিএনপির পক্ষ থেকেও মাঝে মধ্যে মানে তারাও যেরকম উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, বিএনপির অনেকেও নানা ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। তো আমরা তো 5 আগস্টের পরে একটা রাজনীতি চেয়েছিলাম যে রাজনীতিতে বিভেদ থাকবে কিন্তু ঐক্যের একটা জায়গা থাকবে, তো সেই জায়গাটা কেন আমরা ধরে রাখতে পারছি না? আপনি নিজে ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন, একদম তরুণদের নিয়ে আপনি কাজ করেছেন। নতুন রাজনৈতিক দলকে বা নতুন মত প্রতিষ্ঠার যে রাজনীতি, সেই মত প্রতিষ্ঠার রাজনীতিকে আমি স্বাগত জানাই। আমি প্রথমেই বলবো এই তরুণরা রাজনীতির মাঠে এসেছে, তারা জনগণের আরও কাছাকাছি যাক, তাদের কী চিন্তাভাবনা, তাদের ধ্যান ধারণা জনগণের কাছে আরও প্রকাশ করুক, আরও প্রচার করুক। জনগণ যাতে তাদের ভালো মন্দ বুঝে তাদেরকে গ্রহণ বা বর্জন করে সেটা জনগণ যাতে সিদ্ধান্ত নিতে পারে, এবং তাদের জন্য শুভকামনা জানাবো। তারা যদি এই রাষ্ট্রের জন্য ইতিবাচক হয়, জনগণ যাতে আগামী দিনে তাদেরকে সেই রাজনীতির পথে সহযোগী হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা তরুণদের মধ্যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকেই দেখছি যে তাদের মধ্যে যেই আত্মঅহমিকা, তাদের মধ্যে যে বিনয়ী মনোভাব থাকার কথা, তার বিপরীতে তাদের মধ্যে আত্মঅহমিকার প্রকাশ দেখতে পেয়েছি, এবং আন্দোলনের ক্রেডিট এককভাবে তাদের নিয়ে নেওয়ার একটি প্রবণতা আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি আমরা দেখেছি যে অন্যান্য সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দকে ব্যঙ্গ করেও বা উপহাস করে তাদের কথা বলার একটি প্রবণতা আমরা লক্ষ্য করেছি। আপনাকে উদাহরণস্বরূপ একটি কথা বলতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের 13ই জুলাই রাষ্ট্র মেরামতের রূপরেখায় একটি ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর মেয়াদকাল কীরকম হবে সেখানে বলা হয়েছে পরপর 2 বার প্রধানমন্ত্রী হবার পর তৃতীয় মেয়াদে ওই ব্যক্তি আর প্রধানমন্ত্রী হতে পারবে না। তো এটা 5ই আগস্টের পরবর্তী একটি বক্তব্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেছিলেন। আমি নাম উল্লেখ করেই বলি, এনসিপির একজন মুখ্য সংগঠক, অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেটাকে ব্যঙ্গ করে একটি বক্তব্য দিয়েছিল। পরবর্তীতে অবশ্য দুঃখ প্রকাশ করেছে, কিন্তু তাদের আচরণ বা না জেনে আরেকজনকে অবজ্ঞাসূচক বক্তব্য করা। হাসনাত আবদুল্লাহ একদিন বক্তব্যে হাসতে হাসতে তাচ্ছিল্য করে বলছিল যে আমরা এখন যা বলি তাই তারেক রহমান সাহেব বলে। মানে এরকম ব্যাপার যে তাদের দ্বারা তারেক রহমান সাহেব পরিচালিত হচ্ছে বা তারেক রহমান সাহেবকে তারা বাধ্য করছে, এরকম একটি মানসিকতা তাদের মধ্যে। এটি একটি সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমি বলবো এই অবজ্ঞাসূচক আচরণ তাদের ঔদ্ধত্য বা তাদের বিনয়ের যে অভাব সেটাই প্রকাশ করে। তো আমরা আমাদের জায়গা থেকে সরাসরি তাদেরকে আক্রমণ করে ওই রকমভাবে কথা বলি না, কিন্তু তাদের যে অসঙ্গতিগুলি আমরা অনেক সময় তুলে ধরার চেষ্টা করি। আমরা দেখেছি যে বিগত কিছুদিন আগেও যেই ছেলেটি তার স্বাভাবিক চলাফেরা, তারাই বলেছে যে তাদের চলাফেরা করতে কষ্ট হচ্ছিল, তাদেরকে যখন আমরা দেখি যে বিত্ত বৈভবের মধ্যে বা রাজনৈতিকভাবে তাদের প্রকাশ্য যেই শোডাউনগুলি, যেখানে বিশাল খরচ, সেগুলি তারা কিভাবে সেই খরচ নির্বাহ করছে তার কিন্তু কোনো হদিশ আমরা পাচ্ছি না। আমরা নানাভাবে বিভিন্ন রকম কথাবার্তা শুনছি যে আজকে তারা নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যে দুর্নীতি দুঃশাসনের কারণে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তারা তদবির করছে, তারা বদলি বাণিজ্য করছে, তারা নানা সরকারের পক্ষ থেকে যে নানা টেন্ডার সেগুলিকে নিয়ন্ত্রণ করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। তারা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন বন্দর, বিভিন্ন জায়গায় তারা ইজারাকে কেন্দ্র করে তারা মানে তাদের প্রতিনিধি যেখানে তাদের সুযোগ আছে সেখানেই তারা হস্তক্ষেপ করছে। বিএনপির অনেকের বিরুদ্ধেও তো একই অভিযোগ আছে।
চাঁদাবাজির অভিযোগ আছে। বিএনপির যেখানে চাঁদাবাজ, ব্যবস্থা নিচ্ছে, হ্যাঁ বিএনপি বারবার ব্যবস্থা নিচ্ছে, বা বন্ধ তো সরকারকেও, হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকেও বলা হয়েছে এই ধরনের অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি বলবো যে বিএনপি এটাকে এন্টারটেইন করছে না, কিন্তু তাদের পক্ষ থেকে এটা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। তো বিএনপি বললে এই সমালোচনা করলে তাদের আমাদেরকে প্রতিপক্ষ মনে করলে তো হবে না। বিএনপি বরঞ্চ তারা যদি অল্প বয়স বা অভিজ্ঞতার অভাবে যদি তারা ভুল করে, বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দ যদি তাদেরকে সেই ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের রাস্তা তৈরি করে দেয়, তাদেরকে ইতিবাচকভাবে দেখতে হবে। যেমনিভাবে বিএনপিকে মিডিয়ার পক্ষ থেকে বা নানাভাবে বলা হচ্ছে, জানানো হচ্ছে যে এই জায়গায় অপকর্ম হচ্ছে, বিএনপি কিন্তু সেই অপকর্ম এবং সেই অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং সেটা সংশোধন করার চেষ্টা করছে। আপনাদের লক্ষ্য করতে হবে যে বিএনপি অনেক বড় দল, এর মধ্যে অনেকে তাদের স্খলন হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। প্রত্যেক মানুষই আলাদা আলাদা চরিত্র বা বৈশিষ্ট্যের অধিকারী। তো কেউ যদি তার ব্যক্তিগত লোভ লালসাকে সংবরণ না করে দলের নীতি আদর্শের বাহিরে চলে যায়, বিএনপি কিন্তু তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এটা আপনাকে লক্ষ্য করতে হবে এবং এটাকে আপনাদের স্বাগত জানাতে হবে। তাহলে বিএনপি আরও উৎসাহিত হবে, ইতিবাচক মন মানসিকতা বা ইতিবাচক রাজনীতির যারা চর্চা করে তাদেরকে আরও বেশি সামনে সুযোগ তৈরি করে দেওয়ার। একদম ছোট্ট করে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আপনি নিজে ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত এখন? আমি বলবো যে ছাত্র রাজনীতি অবশ্যই ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির যেই চর্চাটা সেটা আবার চালু করতে হবে, যেটা 90-এর পরবর্তী সময়ে বন্ধ হয়ে গিয়েছিল। এবং আপনারা লক্ষ্য করেছেন, আপনি নিজেও এটা সাক্ষী, আমি তখন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। 2019 সালে যখন সেই সুযোগ আমাদের সামনে এসেছে, আমরা অনেক কিছু ছাড় দিয়ে ছাত্রদের অধিকার আদায়ের যে প্রতিষ্ঠান ডাকসুকে আবার সচল করার জন্য ছাত্রদল কিন্তু 2019-এর আগে দীর্ঘ 10 বছর ক্যাম্পাসে যেতে পারেনি। তারপরও আমরা অনেক কিছু ছাড় দিয়ে ছাত্রদের অধিকার আদায়ের সেই প্রতিষ্ঠান ডাকসুকে সচল করার জন্য সেদিন অংশগ্রহণ করেছিলাম এবং ডাকসুকে কার্যকর করার জন্য আমরা উদ্যোগী হয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি সরকার পরবর্তী সময় 2019-এর নির্বাচনের পরে আবারও ডাকসু নির্বাচন বন্ধ করে দিয়ে এই ছাত্রদের অধিকার আদায়ের প্রতিষ্ঠান এবং ছাত্ররা আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে আগামী দিনে, সেই রাস্তা বন্ধ করে দিয়ে ডাকসু নির্বাচন বন্ধ করে রেখেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলমান নানা বিষয় নিয়ে কথা বলছিলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানের সঙ্গে।